Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 8 subject Geography chapter 7 part 1. এই chapter 7 part 1 তোমাদের সামনে আজকে শেয়ার করব। কিন্তু শেয়ার করার আগে সকলকে জানাই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। তারপরে জানাই আমাদের কিন্তু পুজোটা চলছে। এই পুজোটা চলার মাঝপথে অর্থাৎ আরো কয়েকটা দিন মাত্র বাকি, সেই কয়েকটা দিন যাতে খুব আনন্দ করতে পারি সেই জন্য কিন্তু আমাদের একটু পড়াশোনার সাথে যুক্ত থাকতে হবে। যদি আমরা পড়াশোনার সাথে একটু যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের এই থার্ড সামেটিভ পরীক্ষাটা খুব সুন্দর হবে। এই থার্ড সামেটিভ পরীক্ষার আলোচনার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। আর কোন বই থেকে করব, অর্থাৎ সকলের কাছে এই একটাই বই, আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী। এই বইয়েরই চ্যাপ্টারটা হচ্ছে মানুষের কার্যাবলী ও পরিবেশের অবলম্বন, অর্থাৎ মানুষের কি কাজকর্ম, কি করা উচিত, কি না করা উচিত, আর এই অবলম্বনটা কি সেই সম্পর্কে বলবো এবং লাইন বাই লাইন তোমাদের সামনে শেয়ার করব। এবং সেখান থেকে যেই কোশ্চেনগুলো আসার মতো, অর্থাৎ সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে উত্তর তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের এই থার্ড সামেটিভ পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু 100% হয়ে যাবে। তাই পুজো শেষেই কিন্তু আমরা এই পরীক্ষাটা দেওয়ার জন্য অ্যাপিয়ার হতে পারবো। এবং এর ফাঁকে আমি বলছি যে একটুখানি সময় যদি আমরা পড়াশোনার সাথে যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের খুব ভালোই হয়। এই ভালো হওয়ার জন্যই কিন্তু তোমাদের কাছে আজকের এই ভিডিওটি। তাহলে চলো আমরা শুরু করি। শুরুতেই আমি বলবো যে আজ কিন্তু শুভ সপ্তমী। এই শুভ সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা সকলের সঙ্গে রইল। তাহলে শুরু করব আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী এই বই থেকে। এই বইয়েরই চ্যাপ্টারটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ এই মানুষের কার্যাবলী ও পরিবেশ এর অবলম্বন। এই পরিবেশের অবলম্বন সম্পর্কে জানবো এবং আমাদের কি কি করণীয় এবং এখান থেকে সম্ভাব্য কোশ্চেন ও উত্তর তোমাদের সামনে শেয়ার করব। দেখো, আমি পাই টু পাই পড়বো বলেছি। তো দেখো, চারিদিকে পাহাড় ঘেরা নদীর ধারে কর্মযজ্ঞ চলছে। ইঞ্জিনিয়ারিং অর্থাৎ শ্রমিক সবাই ব্যস্ত জলাধার তৈরিতে। তাহলে দেখো, এটা একটা পড়বো যে জলাধার তৈরিতে, এটা কিন্তু একটা চিত্র দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, বাদলবাবু বড় চাষি, অর্থাৎ চাষিকে তোমরা জানো যে মাঠে যারা ফসল ফলায় তারাই চাষি। শহরে চাল সবজি সরবরাহ করেন এই চাষিরাই। উৎপাদন বাড়াতে তাকে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ছড়াতে হয়। দেখো, আজকে চিত্রটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কৃষকরা মাঠে এই রাসায়নিক সার ও ওষুধ ছড়াচ্ছেন। এতে কি হচ্ছে সেই কার্যাবলীগুলো। তারপরে দেখো, আমি আসবো যে আর একটা চিত্র। দেখো, একটা শহরের চিত্রে একটা বালিকা রয়েছে, বালিকাটির নাম তুলি। এই তুলিদের বাড়ির ছাদ থেকে দেখা যায় দূরের শিল্পাঞ্চলটা। ওখানে কাজ করে প্রচুর লোকজন আর উৎপাদিত হয় নানান দ্রব্য। এটা আমাদের দরকার। তাহলে যেমন চাষ দরকার, তেমন দেখো ইঞ্জিনিয়ারিং দিয়ে শিল্প গড়ে তোলা দরকার এবং জলাধার তৈরি করা দরকার। অর্থাৎ জলাধার তৈরি না হলে আমাদের জলের আধার নষ্ট হয়ে যাবে, এটাও করতে হবে। আবার দেখো, শিল্পাঞ্চলও তৈরি করতে হবে আমাদের প্রয়োজনীয় জিনিসের তাগিদে। এবার দেখো আরেকটা চিত্র, এই চিত্রটা দেখো একটা পাহাড়ি চিত্র বা আকাশে মেঘ, এখন দেখো বিস্ফোরণের ছবি, কতগুলো মানুষ এরা কাজকর্ম করে। অর্থাৎ দুমদাম ডিনামাইট ফাটছে। এই ডিনামাইট ফাটছে কেন, কোন কারণে? অর্থাৎ পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের জন্য রাস্তা তৈরি হবে। এর জন্যই কিন্তু এই পাহাড়গুলোকে ভেঙে, অর্থাৎ উঁচু যে পাহাড়গুলো রয়েছে সেখান দিয়ে সড়ক পথ যোগাযোগ খুব কঠিন ব্যাপার, এই কারণের জন্যই কিন্তু এটা করা হচ্ছে। তো দেখো, এই যে 4টে বিষয় আমরা দেখলাম, 4টে আমাদের কিন্তু খুব জরুরি। কিন্তু এই জরুরি থাকা সত্ত্বেও এর মধ্যে থেকে যে কার্যাবলীগুলো আছে সেই কার্যাবলীর মধ্যে কিছু কার্যাবলীর অর্থাৎ মাত্রাটা একটু অতিরিক্ত হয়ে যায়, আর এর কারণের জন্য কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। দেখো, এই উপরের বিষয়গুলি পড়ে তোমার কি মনে হচ্ছে যে মানুষের কাজকর্ম নানান ধরনের? অবশ্যই আমরা বিভিন্ন কর্মের মানুষ, তাই মানে এটা তো আমরা জানি। তো এই সব কাজের মধ্যে কোনটা প্রকৃতির সাথে সরাসরি যুক্ত আর কোনটা প্রকৃতির উপর নির্ভরশীল, আবার কোনো কাজের জন্য অর্থাৎ কোন ধরনের সেবামূলক, অর্থাৎ কোনো কাজের ধরন সেবামূলক। তাহলে দেখো, কিছু কাজ হচ্ছে পরিবেশের উপর নির্ভরশীল, কিছু সেবামূলক, এবং কোনোটা কিন্তু আর একটু অন্য ধরনের। অর্থাৎ মানুষের এই সব কাজগুলিকে শ্রেণী বিভাগ করে ফেলা যায়। দেখো, এই নিজেদের মধ্যে আলোচনা করে তোমরা এই কাজগুলিকে কোন ধরনের অনুযায়ী লিখে ফেলবে যে প্রকৃতি নির্ভর। দেখো, এই যে কৃষিকাজ চলছে এটা কিন্তু জল সরবরাহ করে
কিন্তু করা সম্ভব নয়, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত জলের প্রয়োজন হয়, এটা প্রকৃতির উপর নির্ভর করতে হয়। এবার দেখো এটা কিন্তু সেবামূলক কাজ, এটাও কিন্তু আমাদের সেবামূলক কাজের কথা, অর্থাৎ প্রযুক্তির উপর নির্ভরশীল। আর এই যে রাস্তাঘাট তৈরি করা, এই শিল্পাঞ্চল তৈরি করা, এগুলো কিন্তু সেবামূলক কাজ। তাহলে সেবামূলক কাজ কোনগুলো? যেগুলো নাকি আমাদের মানুষদের, অর্থাৎ পরিবেশে বসবাসকারী সমস্ত মানুষের কিন্তু তার প্রয়োজন আছে। এই প্রয়োজনের তাগিদেই কিন্তু নানান ধরনের মানুষ নানান ধরনের কাজকর্ম করে থাকেন। তো এবার বলো, অর্থাৎ ভেবে বলো এইসব কাজের পরিবেশের কিভাবে প্রভাবিত করে, অর্থাৎ পরিবেশ কিভাবে প্রভাবিত করছে। দেখো দেখো এই যে সারগুলো ব্যবহার করার ফলে জমিতে ফসল ফলছে, অবশ্য এর মধ্যে কিন্তু এই জমির উর্বরতা শক্তি আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এখানে দেখো এই যে উপরে কর্মযজ্ঞ চলছে, চারিদিকে পাহাড় ঘেরা, এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প চলছে। কারণ এখানে জলাধার তৈরি করতে হবে। তাহলে পরিবেশের কিছুটা ক্ষতি হচ্ছে, কিন্তু জলাধার দরকার আছে। এই জলাধার থেকে যদি জলটাকে আমরা স্টোর করে না রাখতে পারি, তাহলে আমাদের প্রয়োজনের সময় জল পাবো না, এই একটা। আর একটা হচ্ছে যে এই জলাধার থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে। আবার দেখো এখানে দেখো এই চিত্রটা দেখেই আমাদের মনে হচ্ছে যে এখানে শিল্প কারখানার দরকার আছে, কিন্তু তার সত্ত্বেও দেখো পরিবেশকে কিভাবে, অর্থাৎ পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, চিত্রটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের অজানা নেই। এবার দেখো তারপরে দেখো এটা দেখো আর একটা সেবামূলক কাজ। দেখো পাহাড়কে ভাঙছে, অর্থাৎ যে পাহাড়কে ভাঙছে, অর্থাৎ পাহাড় বলতে যেগুলো উঁচু টেলা জায়গা, সেই জায়গাগুলো, অর্থাৎ পাহাড়ের উপর দিয়ে রাস্তা নেওয়া তো খুব কঠিন ব্যাপার। তবে তা সত্ত্বেও কিছুটা করা হচ্ছে, কারণ প্রকৃতির সৌন্দর্য নষ্ট করেও আর একটা সৌন্দর্য তৈরি করার জন্য কিন্তু আমরা উদ্যোগী হয়েছি, এবং এটা কিন্তু সেই সেবামূলক কাজের মধ্যেই পড়বে। এবার চলে যাবো আমরা পরের পাতায়, অর্থাৎ 65 পাতায় থেকে আমরা 66 পাতায় চলে যাব। এবার দেখো যে সভ্যতার বিবর্তন ও পরিবেশের উপর প্রভাব। এই সভ্যতার বিবর্তন আর পরিবেশের উপর প্রভাব, পৃথিবীতে আবির্ভাবের পর থেকে মানুষ নানা ধরনের কাজকর্ম করে চলেছে। সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর, গুহাবাসী। তাহলে আমাদের তখন স্থায়ী বাসস্থান ছিল না, আমরা গুহাবাসী, আমরা আজ এখানে কাল সেখানে, অর্থাৎ যাযাবরের মতো জীবনটা আমাদের ছিল। কিন্তু এই সময় মানুষের চাহিদা ছিল সামান্য। কারণ হচ্ছে দেখো তখনকার মানুষের যদি যদি একটা ফোন থাকতো কত সুন্দর হতো, তখনকার মানুষ যদি ভাষা জানতো তাহলে কত সুন্দর হতো, তখনকার মানুষ যদি পরমাণু অস্ত্র ব্যবহার করতো তাহলে কত সুন্দর হতো। তাহলে এগুলো দরকার ছিল, এগুলো দরকার যেমন ছিল, তার কিছু কুফলটাও কিন্তু আমাদের লক্ষণীয়। দেখো ওই ফলমূল সংগ্রহ, পশু শিকার, আত্মরক্ষা করে মানুষের সময় কাটতো। তখন তার জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর ছিল। তাহলে সম্পূর্ণ যদি প্রকৃতির উপর নির্ভর থাকে, তাহলে কি হয়, এরপর এই আগুনের ব্যবহার শিখলো, চাষ করতে জানলো, আর প্রকৃতিকে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে লাগলো। চাকার আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো, অর্থাৎ চাকার উপরে নির্ভর করেই কিন্তু সেই গতি প্রকৃতিটা চলে আসছে। তাহলে এটা কিন্তু আমাদের লক্ষণীয়। এবার দেখো যে তারই পাশাপাশি আমরা দেখব যে নতুন দেশ আবিষ্কারের নেশায় সাহসীরা বেরিয়ে পড়লো অজানা সন্ধানে। এই সময় পর্যন্ত পরিবেশের যে সামান্য ক্ষতি হতো তা নিজের থেকেই পূরণ করা যেত। কিন্তু দেখো এই অষ্টাদশ শতাব্দী থেকে, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে তথা ইউরোপ শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির একমাত্র, অর্থাৎ ক্ষেত্র গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকে শিল্প, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি দ্রুত উন্নতি হতে লাগলো, বাড়তে লাগলো জনসংখ্যা। জনসংখ্যা যত বাড়বে ততই কিন্তু কি হবে, এই রাস্তাঘাট, কলকারখানা আর শহর নগর তৈরি হলো। নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রকৃতি, অর্থাৎ এই খনিজ ও শক্তি সম্পদ, জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি প্রয়োজন হয়ে পড়লো। আর এই বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ, অর্থাৎ কোন কোন বিশ্বযুদ্ধ, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল কত সালে? 1914 থেকে 18, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল কবে? 1939 থেকে 1945 সাল পর্যন্ত। এই দুটো বিশ্বযুদ্ধ চলেছিল। এই সামরিক অস্ত্র পরীক্ষা, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশের যে বিপুল পরিবর্তন হয়েছে তা বর্তমান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এখন দেখো একটা দুঃখের বিষয়, তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু একটু দোরগোড়ায় পৌঁছে গেছে মানুষ। মানুষ তার প্রয়োজনের তাগিদের চেয়েও বেশি চাইছে, বা অর্থাৎ দেশের নায়করা, রাষ্ট্রনায়করা কিন্তু সেটা চাইছে। এর জন্যই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে আসছে। তাই আমি বলবো যে এই বিশ্বযুদ্ধ যদি না হয়, এর জন্য কিন্তু আমাদের কিছু করণীয় আছে। তো এই এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জীবকুলের ওপরে কি হবে, জীবকুলের উপরে নেমে আসবে। তা দেখো এই কি হচ্ছে, দেখো সম্পদের যথেষ্ট ব্যবহার হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে,
অর্থাৎ বিশ্বযুদ্ধ, সন্ত্রাস, সামরিক পরীক্ষা চলছে, আর কি অরণ্য ছেদন চলছে, আর কে অপরিকল্পিত উন্নয়ন চলছে, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন চলছে, আর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এই যে অর্থাৎ এই যে পরিবেশ রক্ষায় অর্থাৎ পরিবেশ কিভাবে ব্যবহার করা হচ্ছে, দেখো এই যথেচ্ছ ব্যবহার করে পরিবেশের কি হচ্ছে, অর্থাৎ পরিবেশ দূষণটা কিভাবে বেড়ে চলছে, এটা কিন্তু যথেষ্টই বোঝা যাচ্ছে। তাহলে সম্পদের ব্যবহার দেখো, এগুলো সম্পদের ব্যবহারগুলো আমরা ব্যবহার করছি, অরণ্য ছেদন করছি, পরিবেশ দূষণ করছি, বিশ্বযুদ্ধ অর্থাৎ সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা চালাচ্ছি, আর কি করছি, অপরিকল্পিত উন্নয়ন করছি, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন করছি, পরিবহনের বৃদ্ধি ও জনসংখ্যা। এই নিয়ে এখানে কিন্তু একটা বড় কোশ্চেন আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার পরিবেশ অবনমন, এই পরিবেশ অবনমনটা কি, আমাদের মানুষের কার্যকলাপটা আমরা একটু আলোচনা করলাম, এবার দেখবো যে পরিবেশ অবনমনটা কি। দেখো পরিবেশ অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া। তাহলে পরিবেশের গুণমান হ্রাস পায় কোন কোন কারণে, আমাদের জন্যই কিন্তু হয় এটা। তো পরিবেশের এই গুণমানের হ্রাসের ফলে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাস্তুতন্ত্র ব্যাহত হয়, কোনো কোনো ক্ষেত্রে এই জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। এই পরিবেশের একটি নির্দিষ্ট সহন ক্ষমতা আছে, এই ক্ষমতার বাইরে গেলেই কিন্তু পরিবেশ নানাভাবে দূষিত হয়ে পড়ছে, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। তাই দেখো যে এই পরিবেশ দূষণ যাতে না হয় এর জন্য কিন্তু আমাদের সচেষ্ট হতেই হবে। তো দেখো এবার এই পরিবেশ দূষণ সচেতন হওয়ার জন্য আমাদের কি কি করণীয় সেটা একটু দেখব। দেখো এই বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে পরিবেশের গুণগত মান হ্রাস পাচ্ছে, এমনকি এই অবস্থায় সৃষ্টি হয় যে ভারসাম্য ও কার্যকরী ক্ষমতা ভেঙে পড়ে। এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশ আর সহজে কোনো পূর্ব অবস্থায় ফিরে আসতে পারছে না। তাহলে দেখো যেমন অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয় ও বন্যা ও জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এবং মরুভূমির প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনতি হচ্ছে বা অবনমন হচ্ছে। তাহলে দেখো এটা কিভাবে হচ্ছে, দেখো দেখো অতিরিক্ত যদি গাছ কেটে ফেলি তাহলে কি হচ্ছে, এই গাছ ফলে গেলে ভূমিক্ষয় হচ্ছে। তাহলে ভূমিক্ষয় হচ্ছে কিভাবে, প্রচুর বৃষ্টির ফলে এই মাটিকে ধরে রাখতে পারছে না, এর জন্য ভূমিকম্প হচ্ছে, এই ভূমিক্ষয় হচ্ছে। তারপরে দেখো এই বন্যা অর্থাৎ বন্যা হয় কেন, দেখো এই নদী তীরবর্তী অঞ্চলগুলো যে পলিগুলো মাটিগুলো ধুয়ে নদীতে পড়ছে, নদীতে নাব্যতা কমে আসছে। তাই সেজন্য বর্ষাকালে জল যখন বেশি হয় তখন কি হয়, এই নদীগুলো আর জল ধারণ ক্ষমতা রাখতে পারে না, তখন কিন্তু দুকুল চাপিয়ে বন্যা নিয়ে আসে। তারপরে দেখো জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, অর্থাৎ জীব বৈচিত্র্যের পরিবেশের উপরে যে জীবেরা বেঁচে রয়েছে সেই জীবেদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে আসছে। আর পরিবেশের থেকে গাছপালাকে কেটে ফেললে এই মরুভূমির প্রসারের মাধ্যমে কিন্তু পরিবেশের সামগ্রিক অবনমন হচ্ছে। তাহলে গাছ কেটে ফেললে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলেই সেখানে অনাবৃষ্টি দেখা দেবে, বছরের পর বছর বৃষ্টি হবে না এবং পরিবেশ দূষণ ঘটবে। এবার দেখো এই পরিবেশ দূষণ আর এই অবনমন, এই দুটি বিষয়কে যদি আমরা একটুখানি আচ্ছা দেখো এই পরিবেশ দূষণ আর পরিবেশের অবনমন কি এক, এটা কিন্তু জানার বিষয়, যে এখানে একটা প্রশ্ন রেখেছে। দেখো পরিবেশ দূষণ আর অবনমন এই দুটি বিষয়কে পরিবেশের গুণমানের হ্রাসের সঙ্গে যুক্ত, তাই অনেক সময় এই দুটি বিষয়কে এক করে দেখা হয়, কিন্তু দেখো বিষয় দুটো কিছুটা আলাদা। এখন কেমন, দেখো দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানের দূষিত হওয়া, আর এই পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো যে পরিবেশের অবনমন। তাহলে দূষণ হচ্ছে দূষণের মাত্রাটাই তো ফলটাই হচ্ছে, অর্থাৎ ফল হচ্ছে কাজ করছে একজন আর এফেক্ট হচ্ছে পরিবেশের। তাহলে এই পরিবেশের এই এফেক্টটাই হচ্ছে পরিবেশের অবনমন। তাহলে আমরা বোঝা গেল যে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন কি এক, এটা বোঝা গেল। দেখো এই প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। যেমন দেখো ভৌম জলে আর্সেনিক মিশলে জল দূষিত হয়, এই যে ভৌম জলে আর্সেনিক মিশলে জল দূষিত হয়, দেখো এর একটা কারণ দেখো দেখো যখন অনাবৃষ্টি হয় অর্থাৎ তখন ভূগর্ভের জলস্তর নিচে নেমে যায়, আর তখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, এই বৃষ্টির পরে কি হয়, এই যে নিচে যে জলগুলোর জলস্তর নেমে গেছিল তার সাথে সাথে এই আর্সেনিকগুলো কিন্তু নেমে গেছিল, এবং আর্সেনিকগুলো নেমে যাওয়ার ফলে যখনই কিন্তু জলটা উঠলো তখন বেড়ে গেল, তখন অর্থাৎ জলস্তর ভূগর্ভের বেড়ে গেল, তখনকেই আর্সেনিকের সাথে কিন্তু জল মিশে গেল এবং সেই জল আমরা পান করলাম এবং আর্সেনিক দূষণ যুক্ত হয়ে পড়লাম। তো দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে
থাকলে এই ভৌম জলের গুণমান হ্রাস পাবে। এটাই হচ্ছে সেই ভৌম জলের গুণমানের হ্রাস পাওয়াটা, যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট ও ভূমি অবক্ষয় সমস্যা প্রভৃতির সমস্যা ব্যাপক হারে দেখা দেবে। এবার আসবো যে দেখো নিচে কয়েকটি বিষয় দিয়েছে, এই বিষয়গুলির মধ্যে কোনটি পরিবেশের অবনমন, কোনটি পরিবেশের দূষণের সাথে যুক্ত তা চিহ্নিত করতে হবে। দেখো এই জীববৈচিত্র্য, মরুভূমির প্রসার, অরণ্য বিনাশ, ঝুম চাষ, পুকুরে মাছ মরে যাওয়া, ভোপালের গ্যাস দুর্ঘটনা, বিমানবন্দরের ধোঁয়াশা, বন্য প্রাণীদের খাদ্য সংকট, নদী বাঁধ ও জলাধার নির্মাণ, সুন্দরবনের আয়লার প্রভাব, মাছের বাজারে দুর্গন্ধ, তোমার এলাকা পরিবেশ দূষণ ও অবনমনে যে বিষয়গুলি তুমি দেখতে পাও তার শ্রেণীতে আলোচনা করো। তা দেখো আমরা কিন্তু বাজারে বেরোলেই কিন্তু অনেক কিছু দেখতে পাই, এই দেখার সাথে সাথে দেখো এই দেখার সাথে সাথেই আমরা কিন্তু তার থেকে কি কি দূষণ হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো এবার এখানে চলে আসি যে বিমল থাকে ওড়িশার ভোপালের সমুদ্রের কাছে একটি গ্রামে ভয়ঙ্কর সাইক্লোন ফাইলিনের তাণ্ডবে ওদের ওখানে ভীষণ দুরবস্থা। কি দুরবস্থা? চারিদিকে বাড়িঘর গাছপালা ভেঙে পড়েছে, সমুদ্রের জল রাস্তা চাষের জমির উপর দিয়ে বইছে, গরু ছাগলের মৃতদেহ পচে জলে ভাসছে। বিমলদের আস্তানা আপাতত একটা গ্রামের পাকা স্কুল বাড়ি। তো আমরা এই স্কুল বাড়িটাকেই প্রথম বেছে নিই, অর্থাৎ এটা সর্বসাধারণের জন্য, অর্থাৎ যেখানে স্কুলে দেখো অন্য প্রতিষ্ঠানে তেমন কোনো হয় না, স্কুল কলেজে হয় কেন জানো? কারণ হচ্ছে ধরো একটা সরকারি অফিস, ধরো যেটা হচ্ছে খাদ্য দপ্তর, সেখানে দেখো বিভিন্ন যন্ত্রপাতি থাকে, আর কি থাকে, আর কাগজপত্র থাকে যেগুলো প্রতিদিনই লাগে, প্রতিদিনই করতে হয়। এবং দেখো স্কুল একটা নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিলে কিন্তু সেটা ফাঁকা অর্থাৎ ভ্যাকেন্ট হয়ে থাকে, সেখানেই কিন্তু আশ্রয় নেয় এই দুর্গত মানুষরা। এবার দেখো যে আরেকটা দেখো এই ময়লা জমা করার মাঠটা সিলেখাদের পাড়া থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো ব্যবহার করি, ব্যবহার করার পর যে ব্যবহার্য জিনিসের অপ্রাচ্য অংশ, অর্থাৎ এই মোড়ক মোড়াই, অর্থাৎ যেগুলো প্যাকেট করা থাকে প্যাকেটের উপরে আর একটা প্যাকেট এইগুলো সাধারণত মোড়ক মোড়াই বলে। তো সারা শহরে আবর্জনা এখানেই ফেলা, নোংরা ফেলার গাড়িগুলো, গৃহস্থলীর নোংরা, শিল্প বর্জ্য, হাসপাতালের বর্জ্য কি জমা নেই সেখানে, অর্থাৎ সেখানে ইঞ্জেকশনের সুচ থেকে মৃতদেহ থেকে শুরু করে প্লাস্টিক কাগজ থেকে শুরু করে সবজির খোসা সমস্ত কিছুই সেখানে থাকে। দীর্ঘকাল ধরে এই নোংরা জমে জমে স্তূপ আকারে ঢিপির মতো হয়ে গেছে। দেখো চিত্রটা দেখেই মনে হচ্ছে কত ধরনের জিনিস যেখানে রয়েছে, এই কোনো ইয়াত্তা নেই। তা দেখো এর ফলে আশপাশের চাষের জমি, জলাশয় ও মানুষের প্রভূত ক্ষতি হচ্ছে। এই ক্ষতিটা কিন্তু আমরা মেনে নিচ্ছি কেন না, এগুলো আমরাই ব্যবহার করছি, আমাদের ব্যবহারের অপ্রাচ্য অংশই সেটাই হচ্ছে এই স্তূপ। এই স্তূপের মধ্যে সব ধরনের জিনিসই পাওয়া যাবে। তো এবার এই পরিবেশ অবলম্বনে যে দুটি চিত্র আমরা দেখতে পেলাম তাদের জন্য মানে মানে কোন কারণটি দায়ী, অর্থাৎ কোন কারণটি দায়ী, একটা অর্থাৎ যে দুটো কারণ থাকে, তো যে একটা এই কারণে একটা ওই কারণে, তো কারণগুলো কি থাকে? প্রকৃতির না, প্রকৃতির না, মনুষ্য সৃষ্ট। আমরা কেউ স্বীকার করবো না মনুষ্য সৃষ্ট না, আমরা তো আমাদের বাড়িতেই পুড়িয়ে ফেলি, আমাদের বাড়ি থেকে কোথাও নিয়ে যায় না। সে তো যে বলছে সেই নিয়ে যায়, কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ পিপলস, অর্থাৎ যারা সেই অঞ্চলে বসবাস করে তারা কিন্তু সেই যে প্রত্যেকেই কিন্তু বাড়িতে রাখে না, তারা এই আবর্জনা স্তূপ শহরাঞ্চলে কোথায় কার বাড়িতে রাখবে, সেই জন্য সেগুলো একটা স্তূপ আকারে দাঁড়িয়ে রাখা হয়। তাহলে এর জন্য প্রকৃতি নয়, এর জন্য আমরাই কিন্তু দায়ী, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে যাব পরের পাতায়, অর্থাৎ 67 পাতা থেকে আমরা চলে যাব 68 পাতাতে। এই 68 পাতাতে গিয়ে দেখো তাহলে আমরা দেখতে পেলাম যে পরিবেশ অবনমন দুটো ভাবে ঘটতে পারে। কোন কোন ভাবে ঘটতে পারে এই পরিবেশ অবনমন দুটো? একটা প্রাকৃতিক আর একটা কি মনুষ্য সৃষ্ট। এই প্রাকৃতিক দেখো, প্রাকৃতিকের মধ্যে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ধ্বংস বা ধস প্রভৃতি এই প্রাকৃতিক শক্তির প্রভাবে এই ভূপ্রকৃতির পরিবেশের পরিবর্তন হয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে, যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অনবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়। তো এই ভূপৃষ্ঠের গঠন পরিবর্তন হয়, রাস্তাঘাট, বাড়িঘর, সম্পত্তি ধ্বংস হয়, জীবনহানি ঘটে এবং জীব বৈচিত্র্যে আংশিক বা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবার চলে আসবো যে আমরা মনুষ্য সৃষ্টের মধ্যে চলে আসবো। দেখো এই প্রাকৃতিক গেল, এবার মনুষ্য সৃষ্ট।
মনুষ্য সৃষ্ট মানে কি আমরা বুঝতে পারছি না যে মনুষ্য সৃষ্ট আবার কি, অর্থাৎ আমরা মানুষরা যা সৃষ্টি করেছি সেই হচ্ছে মনুষ্য সৃষ্ট। দেখো আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়নী কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। তো অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতিরোধে রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষছেদন পরিবেশের নানান সমস্যা সৃষ্টি করে আর অবনমন ঘটায়। ধস, বন্যা, ভূমিকম্প, খরা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় আজও মানুষের কার্যকলাপের ফলে ঘটেছে। তাহলে দেখো এই অবনমন দুটো কারণে ঘটে, একটা প্রাকৃতিক, একটা মনুষ্য সৃষ্ট। তবে একটা বিষয় বোঝা দরকার যে প্রাকৃতিক শক্তির অভাবে সৃষ্ট অবনমনগুলি মানুষের জীবনে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু দেখো এই প্রকৃতি ও মানুষ সেই ক্ষতিকে অনেকটা পূরণ করে ফেলতে পারে। অপরদিকে দেখো মানুষের বিভিন্ন কার্যের শিল্পায়ন, কৃষিতে রাসায়নিক সার ও প্রযুক্তি ব্যবহার, উন্নত পরিবহন ব্যবস্থা অর্থাৎ পরিবহন উন্নয়ন, বিরূপ প্রভাবে পরিবেশের অবনমন আজ অপূরণীয় অবস্থায় চলে গেছে, অর্থাৎ এটা আমরা পূরণ করতে পারছি না। দেখো কয়েকটি উন্নয়ন পরিকল্পনা তাদের তাদের প্রভাব, তাহলে দেখো কয়েকটি উন্নয়ন পরিকল্পনা তাদের প্রভাব দেখো কি কি। দেখো বলছে যে উদ্দেশ্য আর প্রভাব। উদ্দেশ্যটা কি, অর্থাৎ কৃষি উৎপাদন বাড়ানো। তাহলে কৃষি উৎপাদন বাড়াতে গেলে কি করতে হবে, লাগবে হচ্ছে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার, কীটনাশক মাটি দূষণ ঘটায়। তা অর্থাৎ এই দূষিত জল মাটির মধ্যে প্রবেশ করে, পুকুর, নদী, জলাশয়ে মেশে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতির জমির উর্বরতা হ্রাস করে, এই একটা। এবার দেখো যে মানুষের বাসস্থান ও উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান। ভূগর্ভ জলের পরিমাণ কমায়, অর্থাৎ বায়ু, শব্দ দূষণ সৃষ্টি করে, এলাকায় জল জমায় সমস্যা বাড়ে। তৃতীয় বিশ্বের বড় শহরগুলি মূলত এই অপরিকল্পিত পুরনো শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, ফলে যানজট, জল নিকাশি, বসতি সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে, এটাও ইম্পর্টেন্ট। এবার দেখো বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র। তাহলে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে তো বিদ্যুৎ কেন্দ্র দরকারি, আর এই বিদ্যুৎ উৎপাদন করতে গেলে পুরানো জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুতে প্রচুর কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। এই জীবাশ্ম জ্বালানিটা কি, অর্থাৎ কয়লা আর পেট্রোল, ডিজেল, এইগুলো। তাহলে দেখো এগুলো প্রকৃতি থেকে আমরা পেয়েছি, অর্থাৎ এদের জীবের দেহ থেকেই তৈরি হয়েছে, আর কয়লা হয়েছে গাছপালা থেকে। তো এই বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ে, বিকিরণ ও তাপের সমতা বিঘ্নিত হয়, তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই পাশের এলাকার জমিতে জমা হয় এবং উর্বরতা হ্রাস করে, এটা একটা। এবার দেখো বহুমুখী নদী পরিকল্পনা, অর্থাৎ নদী পরিকল্পনা তৈরি করতে গেলে দেখো কিরকম, যে এই নদী পরিকল্পনা বিশাল জলাধারের নিচে শিলাস্তর চাপ দেয়, ভূগর্ভে দুর্বল হয়ে ভূমিকম্প ঘটে। মহারাষ্ট্রে দেখো কয়না 1967 খ্রিস্টাব্দে বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক উদ্ভিদের বিনাশ ঘটে, নদীর ধারণ অববাহিকা অবনমন ঘটে, জলাধার তৈরির সমস্যা, প্রচুর মানুষ উদ্বাস্তু হয়, জমিতে অতিরিক্ত পলি সঞ্চয়ের ফলে চাষের জমি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে। তাহলে দেখো তোমরা কি জানো যে এই আমাদের দৈনন্দিন কার্যকলাপ, অর্থাৎ এই দৈনন্দিন ব্যবহার্য অনেক জিনিস পরিবেশের অবনমনে সাহায্য করে। ক্লাসে আলোচনা করে সেই বিষয়গুলোর একটা তালিকা তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেটা কি পরিবেশের অবনমন ঘটায় কি ঘটায় না। তো আমরা দেখলেই বুঝতে পারবো যে দেখো আমরা স্কুলে টিফিন নিয়ে যাই, কোনো স্টুডেন্টস আবার টিফিন না নিয়ে, টিফিনটা তো খেয়ে চলে আসলাম বাড়িতেই হলো, কোনো স্টুডেন্ট টিফিন না নিয়ে, অর্থাৎ টিফিন না নিয়ে মানে কি টিফিন নিয়ে কিন্তু টিফিনের ধরনটা একটু অন্য ধরনের, অর্থাৎ প্লাস্টিক প্যাকেট, বিস্কিটের প্যাকেট অনেক কিছু নিয়ে গেল, সেগুলো খেয়েই আমরা স্কুলে রেখে আসলাম, তাহলে স্কুলের পরিবেশটা নষ্ট হলো। তাহলে পরিবেশ অবনমনে কিন্তু আমরা অনেক অংশেই দায়ী। তাহলে একটা ছোট উদাহরণের মধ্যে দিয়ে বললাম এই কারণের জন্য যে আমরা ছাত্রছাত্রী, আমরা যদি এটাকে পরিহার করি তাহলে দেখো আমাদের শরীর মন তো সুস্থ থাকবেই, সাথে পরিবেশ অবনমনও ঘটবে না। এবার দেখো আমরা চলে আসবো যে পরিবেশের অবনমনের ফলে কি ঘটে। দেখো ভোপালে গ্যাস দুর্ঘটনা 1984 সাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ইউনিয়ন কার্বাইলের রাসায়নিক কীটনাশক কারখানায় ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়ে এসেছিল বিষাক্ত MIC অর্থাৎ মিসাইল আইসোসায়ানাইড। হ্যাঁ, তাহলে এটা কিন্তু MIC, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যাব্রিভিয়েশন হিসেবে আসতেই পারে। মারা গিয়েছিল কত, 4000, অর্থাৎ 4000 মানুষ এবং অসংখ্য পশু পাখি, প্রায় 2 লক্ষের বেশি লোক কোনো না কোনোভাবে এই গ্যাসের
দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরি। এখন এর প্রভাবে ভুগে চলেছে এই অঞ্চলের মানুষ। ইউক্রেনের দেখো চার্নোবিল, এই চার্নোবিল 1986 সালে, আর জাপানের ফুকুশিমার 2011 সালে পরমাণু ঘটনায় আধুনিক প্রযুক্তির ক্ষতিকর দিকের কথা আমাদেরকে কিন্তু স্মরণ করে দেয়। এবার এদের মানে দেখে নেওয়া যাক যে মানুষের কাজের ফলে কি কি ধরনের বিপর্যয় ও পরিবেশের অবনমন ঘটে। তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে পরিবেশ অবনমনের ফল কি হয়। দেখো, পরিবেশ অবনমনের ফলে ভূমিকম্প তো বোঝো যে রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা যদি 7.0-এর বাইরে চলে যায় তাহলে কি হবে, পরিবেশের খুব ক্ষতি হয়। আর ভূমিকম্প মানে হচ্ছে ভূমিটা অর্থাৎ মাটিটাকে কেঁপে ওঠা। অর্থাৎ দেখো, তুমি যদি একটা টেবিলের ওপর বই, খাতা, পেন্সিল, দোয়াত, কালি নিয়ে সব বসো, তাহলে যদি টেবিলটাকে নড়াও তাহলে কি হবে, টেবিলের উপর থেকে বই, খাতা, কালির দোয়াত সমস্ত কিন্তু উল্টে পাল্টে পড়ে যাবে। এটাই ভূমিকম্প। এবার খরা কি দেখে বুঝতে পারছো, মনে হচ্ছে একটা চিত্রটা খুব সুন্দরই দেখতে লাগছে, কিন্তু এই সুন্দরের পিছনে যে কত কঠিন করুণ কাহিনী রয়েছে তোমরা বুঝতেই পারছো। দেখো কিভাবে, দেখো জমির মাটি, এটা হচ্ছে জমি, এই জমির মাটিটা কিন্তু ফুটি দেখেছো, একটা ফল অর্থাৎ বাঙি যেটাকে বলে সেটা ফুটে একটা বড় ধরনের তরমুজ থেকে একটু ছোট, বাট এটা খেতে খুব ভালো নয়। তবে এই ফলটার যেমন পেকে গেলে যেমন পাক ফেটে যায়, সেই রকম ভাবে এই ফাটা হয়ে গেছে। দেখো উদ্ভিদ একটু একটু দেখা যাচ্ছে, কোথাও কোথাও অল্প অল্প, আর কোথাও সব মরে শেষ হয়ে গেছে, অর্থাৎ মাটি শুকিয়ে এরকম ফেটে গেছে। এবার দেখো বায়ু দূষণের ফলে তখন আমাদের হাঁচি কাশি, হঠাৎ হৃদরোগে আমাদের কিন্তু হার্টের রোগ বিভিন্নভাবে হচ্ছে, অর্থাৎ বায়ু দূষণ যানবাহনের ফলে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে, শিল্প কারখানা থেকে কিন্তু এই বায়ু দূষণ হচ্ছে। এবার দেখো মুদ্রাস্ফীতি, অর্থাৎ চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস পাচ্ছে, অর্থাৎ যেটুকু পরিমাণ আমাদের মুদ্রার দরকার তার মুদ্রাস্ফীতিটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ মুদ্রা, আমরা যদি মনে করি যে আমাদের তো ব্যাংকে টাকা ছাপালেই হয়ে যায়, কিন্তু দেখো যত টাকা ছাপাবে ততই কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি নেমে যাবে, অর্থাৎ আমাদের দেশের মুদ্রার মান কমে যাবে। তাই এই মুদ্রাস্ফীতিও কিন্তু এই চাহিদা যোগানের ভারসাম্যকে রক্ষা করে। এবার দেখো প্রাকৃতিক সম্পদের হ্রাস, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ যেগুলো, অর্থাৎ প্রকৃতি থেকে আমার পাহাড় পর্বত যেগুলো, বালি, মাটি, এগুলো প্রকৃতি থেকে আমরা প্রকৃতির সম্পদকে নষ্ট করে ফেলছি এবং নষ্ট করার ফলে পরিবেশের অবনমন হচ্ছে। এবার দেখো বন্যা, দেখে এই চিত্রটা দেখে মনে হচ্ছে, দেখো মনে একটা কি সুন্দর একটা চিত্র, জানো এই চিত্রটা যদি তোমাদের সামনে ঘটে বা তোমাদের বাড়ির আশপাশে ঘটে, এই যে কি করুণ কাহিনী তোমাদের কি বলবো। কারণ হচ্ছে কি, দেখো বাড়িঘরগুলো জলের তোড়ে ভেসে চলে যাচ্ছে। দেখো এই বাড়িঘর যদি রাস্তাঘাট জলের তোড়ে ভেসে যায়, আর বাড়িঘর যদি সব জলের তলায় থাকে, তাহলে বাসস্থানহীন অর্থাৎ গৃহহীন মানুষের অবস্থাটা কেমন হয়, তাহলে দেখতেই পাচ্ছ, অর্থাৎ বুঝতেই পারছো যে এই চিত্রটা যেমন দেখতে সুন্দর তেমনই ক্ষতিকর, তেমনই ঠিক বিরূপ প্রতিক্রিয়া দেখায়। এবার দেখো বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, এই বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রাটা বেড়ে যাচ্ছে, আর আমাদের দেখে মেরু অঞ্চলে যে বরফগুলো জমে রয়েছে, বরফের পাহাড়, তা গলতে শুরু করেছে। গললে পরে কি আছে, আমাদের এখানকার জলস্তর বেড়ে যাচ্ছে, অর্থাৎ সমুদ্রের জলস্তরগুলো বেড়ে যাচ্ছে। তো আমাদের আশার কথা যে আমরা যদি এরকমভাবে করতে থাকি তাহলে কিন্তু একসময় পরিবেশের থেকে যে মেরু অঞ্চলে বরফগুলো জমে রয়েছে সরি, সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে যাবে এবং আমাদের সমুদ্রের জলস্তর বেড়ে যাবে। এবার দেখো রাসায়নিক দুর্ঘটনা, দেখো যে রাসায়নিক দুর্ঘটনা কেন, দেখো রাসায়নিক দুর্ঘটনা বিভিন্নভাবে ঘটতে পারে, কোনো অপপ্রচার চালিয়ে ঘটতে পারে, কোনো অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে। এই ঘটার ফলে দেখো পরিবেশের কি অবস্থা হচ্ছে, এটা কিন্তু আমরা এই রাসায়নিক দুর্ঘটনার ফলেই কিন্তু হতে পারে। দেখো এই জীব বৈচিত্র্য হ্রাস, অর্থাৎ যেই প্রকৃতির মধ্যে যত জীবেরা রয়েছে, এই জীবেদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে যাবে এই পরিবেশ অবনমনের ফলে। এবার দেখো জল দূষণ ও জলাভাব, দেখো জল দূষণ জলাভাব চিত্রটা দেখে মনে হচ্ছে কি সুন্দর একটা চিত্র না, একটা কত লোক এক জায়গায় জমায়েত রয়েছে, মনে হচ্ছে কি একটা মজা হচ্ছে। দেখো চিত্রটাকে ভালো করে লক্ষ্য করো তো, দেখো এখানে একটা কিন্তু এই পাতকুয়ো, এটা এই কুয়োটা কেটে মাটির গভীরের থেকে জলটাকে তোলা হচ্ছে। সব মানুষ দেখো জলের জন্য হাহাকার করছে, অর্থাৎ কেউ দেখো প্রত্যেকটাই দড়ির সঙ্গে বালতিতে করে জল তুলছে আর তুলে নিয়ে তাদের প্রয়োজনের চাহিদাটা মেটাচ্ছে। তাহলে এই জল দূষণ এবং জলাভাব, তাহলে একদিকে জল দূষণ হচ্ছে, আবার দিকে জলের মাত্রাটা কমে আসছে, জলাভাব দেখা দিচ্ছে। তাহলে জলাভাবের কারণে দেখো মানুষ নাওয়া খাওয়া ভুলে দেখো কি করতে এসেছে, জল সংগ্রহের জন্য এসেছে। তেমন চিত্রটা যেমনই সুন্দর ঠিক তেমনই প্যাথেটিক। তাহলে এই প্রশ্নটা অর্থাৎ পরিবেশ অবনমনের ফলে কি কি হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এর প্রশ্নটা কিন্তু আমি পরে তোমাদের শেষে দিচ্ছি।
এবার চলে আসবো যে দেখো, যে আগের পৃষ্ঠা ছবিগুলো দেখে তোমাদের কি মনে হয়েছিল যে মানুষ কি কাজ করতে পারে, কি কাজের ফলে এগুলি ঘটে, আলোচনা করে লিখে ফেলি। তাহলে কি হবে ভবিষ্যৎ মানব সমাজের, এই অবনমন নিয়ন্ত্রণের উপায় বা কি? দেখো, প্রকৃতিকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে করতে আমরা তাকে ধ্বংসের মুখে ঠেলে নিয়ে এসেছি। তো মানব সভ্যতা দাঁড়িয়ে রয়েছে সমূহ বিপদের মুখে। এই লাগাম ছাড়া উন্নয়ন এবং পরিবেশের অবনমন গতি বন্ধ করতে না পারলে ভবিষ্যতে মানব সভ্যতার অস্তিত্ব সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমি বলতেই পারি। এবার দেখো যে তারপরে বলবো যে যে সচেতন মানুষরা কিন্তু একেবারেই চুপ করে বসে নেই। এই পরিবেশ বিজ্ঞানী প্রতিনিয়ত আলোচনা ও আন্দোলন করে মানুষকে সচেতন করার চেষ্টা করে চলেছেন এই পরিবেশ রক্ষার জন্য, অর্থাৎ পরিবেশ সুরক্ষার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা সেই ব্যবস্থা গ্রহণ করলেই হবে না, এর জন্য কিন্তু আমাদের কিন্তু একটু সচেতনও হতে হবে। তাহলে কি দেখো, এখানে অনেকগুলো পয়েন্টস দিয়েছি, সবগুলো তোমাদের সামনে আলোচনা করব। দেখো, পরিবেশের অবনমনের অন্যতম কারণ হলো শিক্ষার অভাব এবং দরিদ্র। অর্থাৎ আমরা যদি উচ্চশিক্ষায় শিক্ষিত না হতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই উন্নয়নশীল দেশগুলিতে পরিকল্পিতভাবে অর্থনীতি উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত সচেতন করে তুলতে হবে। এই একটা। 2 নম্বর পয়েন্টস দেখো যে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি বেশি ব্যবহার করতে হবে, অর্থাৎ সৌরশক্তি, বায়ুশক্তি, জলশক্তি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। 3 নম্বর পয়েন্ট দেখো যে সম্পদের পুনর্ব্যবহার করতে হবে, অর্থাৎ পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। তারপরে দেখো, মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। তারপরে পয়েন্টস দেখো যে জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আমাদের 10 কেজি উৎপাদন আর 20 কেজি খরচ করলে আমাদের চলবে না। তারপরে দেখো, সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার এই পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা, রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন যাতে পরিবেশের ক্ষতি না করে সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। তারপরে কি দেখো, জীব মণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে। বিপন্ন অর্থাৎ বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ অর্থাৎ মানুষকেই করে দিতে হবে, অর্থাৎ আমরা বেঁচে থাকবো, জীবেরা থাকবে না, এটা কিন্তু হতে পারে না। এটা করার জন্য কিন্তু মানুষরাই দায়ী, কিন্তু আমাদের এটা করে দিতে হবে। সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে আর পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। শুধু আইন করলেই হবে না, আইনের সাথে সাথে তার প্রাপ্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, তা না হলে কিন্তু এই উন্নয়ন সম্ভব না। তারপরে দেখো, এই পরের পয়েন্টস দেখো, উন্নয়ন করতে হবে আবার পরিবেশকে বাঁচাতেও হবে। দেখো, একটা ছোট্ট একটা টপিক দিয়েছে, এটা কিন্তু টিকা আসবে। দেখো, এই মানব সভ্যতা পিছিয়ে থাকতে পারে না। এই উন্নয়নের প্রয়োজনে কৃষিতে প্রযুক্তি আনতে হবে, শিল্প গড়তে হবে, রাস্তা করতে হবে, বসবাসের জন্য শহর তৈরি করতে হবে। কিন্তু যে পদ্ধতিতে উন্নয়ন হচ্ছে তাতে পরিবেশ ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই তাই বলে উন্নয়নকে তো আর বন্ধ করে রাখা যাবে না, উন্নয়ন করতেই হবে। কিন্তু উন্নয়নের এই পাশাপাশি কিন্তু আমাদের সজাগ রাখতে হবে যে পরিবেশ যাতে নষ্ট না হয়। এই উন্নয়ন ও পরিবেশ রক্ষা অর্থাৎ সংরক্ষণ দুটোই করতে হবে। সুতরাং এখন এক ধরনের পদ্ধতি উন্নয়নের কথা ভাবতে হবে যা এই পরিবেশ বান্ধব। অর্থাৎ পরিবেশ বান্ধব আবার কি? এই পরিবেশ বান্ধব হচ্ছে পরিবেশের বন্ধু, অর্থাৎ পরিবেশের যে ক্ষতি করবে না সেই হচ্ছে পরিবেশ বান্ধব। এর জন্য এই পরিবেশ বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের উন্নয়নের কথা বলেছেন তা হলো এই স্থিতিশীল উন্নয়ন। এই স্থিতিশীল উন্নয়ন কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে হবে। তারপরে দেখো, এখানে একটা ছোট্ট খবর যে স্থিতিশীল বা গ্রহণযোগ্য উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, উন্নয়নের সাথে সাথে ভবিষ্যতের সমাজ আর মানুষ সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। তো আমরা মনে করলাম যে আমরা মরে গেলাম, যে আমরা তো খেয়ে পরে ভালোই গেলাম, কিন্তু তারপরে যা হচ্ছে হোক গা, এটা যদি ভেবে নেও কেউ তাহলে কিন্তু আমাদের পরিবেশে আমরাই কিন্তু সেই ফলটা পেয়েই তারপরে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সেই পৃথিবী থেকে যাতে না চলে যেতে হয় আর এই পরিবেশে আমাদের পরবর্তী বংশধররা যাতে সুষ্ঠুভাবে বেঁচে থাকে বা বসবাস করতে পারে তার ব্যবস্থাটা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই আমাদেরই সচেতন হতে হবে। সেই জন্য দেখো, 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, যেটা নাকি আর্থ সামিট নামে পরিচিত। দেখো, আর্থ সামিট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, টিকা আসবে।
এই সম্মেলনে 178টি দেশ অংশগ্রহণ করেছিল আর প্রায় 30,000-এর মানুষ অংশগ্রহণ করেছিল। তাহলে 178টা দেশ আর 30,000-এর বেশি মানুষ, বুঝতেই পারছো যে সম্মেলনটা খুব ছোট নয়। এবার চলে আসবো আমরা পরিবেশ অবলম্বন ভারত। তাহলে ভারতের অবস্থানটা কোথায়? তাহলে দেখো, আমাদের দেশ ভারত একটি ক্ষুদ্র উন্নয়নশীল দেশ। দেশের বিভিন্ন প্রান্তে চলেছে শিল্পায়ন, রাস্তা নির্মাণ, নগরায়ন, সম্পদ আহরণ, বিভিন্ন প্রযুক্ত রূপায়ণের কাজ। কিন্তু এই উন্নয়নের সাথে সাথে ঘটে চলেছে পরিবেশের অবনমন ও বিপর্যয়। দেখো, এই সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুসারে ভারতে পরিবেশ অবনমনের জন্য প্রতি বছর দেখো কত টাকা খরচ হচ্ছে, $80 বিলিয়ন। তাহলে এই $80 বিলিয়ন ক্ষতি হচ্ছে। দেখো, তারপরে দেখো পরিবেশের অবনমন বিষয়ে 132টি দেশের মধ্যে সার্ভে করে, অর্থাৎ সার্ভে রিপোর্টে দেখা গেছে ভারতের স্থান হলো 126। তাহলে বুঝতেই পারছো যে পজিশনটা কোথায়। আর মানুষের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ভারত সবচেয়ে শেষে রয়েছে। তাহলে এটা একটা আশার বিষয়। তারপরে দেখো WHO, অর্থাৎ এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন আসতেই পারে, অর্থাৎ এর পুরো নামটা কি, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট অনুসারে G20, এই G20 দেখো দেশগুলির সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে 13টি ভারতে অবস্থিত। তাহলে ভাবতে পারছো কি অবস্থাটা আমাদের। তো ভারতের পরিবেশের প্রধান সমস্যাগুলি কি কি, অর্থাৎ অরণ্য ও কৃষি ভূমির অবনয়ন, সম্পদের অপব্যবহার, জনসাধারণের স্বাস্থ্যের অবনমন, অপরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য এবং জীববৈচিত্র্য হ্রাস। এবার চলে আসবো একটা ছোট্ট কোশ্চেন। দেখো, এই চিপকো, এটা কিন্তু পরীক্ষায় এসেই আছে, ধরো যে এটা কি কি ব্যাপার, টিকা লেখো। আমি উত্তরগুলো সব প্রশ্নগুলো বলছি আর উত্তরগুলো কিন্তু আমি এখানে ডিসকাশন করে দিচ্ছি, কিন্তু তার সত্ত্বে পরে আবার পেজ নাম্বারটা বলে দেবো যে কোন পাতা থেকে পড়তে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, দেখো 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে আদিবাসীরা অরণ্যকে রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল। দেখো কত আন্দোলন হয়, এটাও কিন্তু একটা আন্দোলন। দেখো এই আন্দোলনটা কিন্তু সকলে সামিল হওয়া উচিত। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে আদিবাসীরা অর্থাৎ অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। এই আন্দোলন চিপকো, হিন্দিতে চিপকো যাও, অর্থাৎ চিপক যাও বা চিপকের মানে হলো জড়িয়ে ধরো, অর্থাৎ মানে জন্য জড়িয়ে ধরো নামে বিখ্যাত। এটা কিন্তু পরীক্ষায় আসবে। এবার দেখো, আরো অনেক পরিবেশ আন্দোলন হয়েছে ভারতে। এই পরিবেশ আন্দোলন সম্পর্কে জানার চেষ্টা করতে হবে, আরো কোন কোন আন্দোলন হয়েছিল, এটা কিন্তু আমরা একটু ক্লাস বাড়ার সাথে সাথে জেনে নেব। দেখো, এই সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে, মেধা পাঠকের কোন কোন পাঠেকর কোন কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত, এটা একটু জানতে হবে। আর গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা সম্পর্কে একটু জানি, এটা একটা বড় টপিক, এটা নিয়ে একদিন আলোচনা হবে। অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান জেনে নাও শিক্ষক শিক্ষিকার কাছ থেকে, এটা কিন্তু অর্থাৎ গঙ্গা দূষণ থেকে, গঙ্গাকে কিভাবে দূষণমুক্ত রাখা যায়, অর্থাৎ তার জলস্তর যাতে ঠিকই থাকে, সব প্রাণীরা যদি সঠিক থাকে আর দুকুল বন্যা প্লাবন না ঘটে, এইটাই নিয়েই শুধু আলোচনা অ্যাকশন প্ল্যান্টের। আচ্ছা, তারপরে আসবো যে পরিবেশ অবনয়ন সম্পত্তির উদাহরণ। দেখো, সবুজ বিপ্লবের সাফল্য সব থেকে বেশি দেখা গেছে যে পাঞ্জাব, হরিয়ানা গম বলয়ে, কিন্তু বর্তমানে নেতিবাচক ফলশ্রুতি হিসাবে এখানে এই পরিবেশের অবনমন ঘটছে। অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, এখানকার পরিবেশ তথা জীব জগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে এই লবণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অধিক পরিমাণে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে তাৎপর্যপূর্ণ জিনগত ত্রুটি ত্বরান্বিত হচ্ছে। তাহলে দেখো কীরকম হয়, দেখো যে আমরা যে বাজার থেকে, দেখো একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ, যে বাজার থেকে যে মুরগি অর্থাৎ ব্রয়লার মুরগির মাংস বাজারে গেলে অ্যাভেলেবেল, কিন্তু তোমরা কি জানো যে এই ব্রয়লার মুরগি, একটা মুরগি বড় হতে কতটা সময় লাগে? কিন্তু দেখো এই 30 থেকে 45 দিনের মধ্যে তারা কিন্তু বাজারে চলে আসছে, আমাদের ভোজ্য হিসাবে আমরা কিন্তু সেটা খাচ্ছি। তাহলে ভাবো যে তাদেরকে কিভাবে বড় করা হচ্ছে, অর্থাৎ কিছু সার ওষুধ প্রয়োগ করা হচ্ছে যেগুলো নাকি আমাদের ক্ষতিগ্রস্ত করছে। এটা কিন্তু আমাদের একটু জানতেই হবে। তাহলে এটা আমরা বুঝলাম যে সবুজ বিপ্লবের ফলে সাফল্য সবথেকে বেশি কোথা থেকে এসেছিল, এই একটা। এবার দেখো পূর্ব কলকাতায়, আর একটা দেখো, পূর্ব কলকাতার জলাভূমিতে পরিবেশের যথেষ্ট অবলম্বন বর্তমানে চোখে পড়ে। এই জলাভূমি বুঝিয়ে দিয়ে জায়গায় জায়গায় অনেক বহুতল বাড়ি তৈরি হয়েছে, ফলে এই জলতল কমছে এবং জলে ও মাটিতে লবণাক্ততা বাড়ছে। আর বৃক্ষছেদন আর জলে চাষের জমিতে
বসতি নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাহলে এটা আমরা বললাম কি, সবুজ বিপ্লবের ফলে সাফল্য সব থেকে বেশি দেখা গেছে, যে এইটা গম বলয় পড়েছি, আর নেতিবাচক দিকগুলো দেখেছি, যাতে আমরা এই মাটিতে বেশি পরিমাণ সার ওষুধ প্রয়োগ করার ফলে মাটির দূষণের মাত্রাটা বাড়ছে, কিন্তু তার ফলস্বরূপ কিন্তু এছাড়াও যেখানে লিখেছে, এছাড়াও অধিক পরিমাণ উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের ফলে এই তাৎপর্যপূর্ণ অর্থাৎ জিনগত ত্রুটি ত্বরান্বিত হচ্ছে। এই জিনগত ত্রুটিটা তোমরা বুঝেছো, যে ব্যাপারটা হচ্ছে যে এগুলো ব্যবহার করার ফলে ওরা যেরকমভাবে বড় হচ্ছে, আমাদের কিন্তু শারীরিক গঠনের দিক থেকে নানান পরিবর্তন আসছে, আমাদের আয়ুষ্কাল কমে আসছে। তা দেখো, এই যে এখানে আবার একটা দেখো, যে বহুতল বাড়ি তৈরি হয়েছে, ফলে কি হচ্ছে, কমছে জলস্তর, মাটির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, বৃক্ষছেদন আর চাষের জমি বসতি নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও শহরের আবর্জনা সঞ্চয়ের ফলে এখানকার জল, মাটি, বায়ু যথেষ্ট পরিমাণে দূষিত হচ্ছে। এটা আমরা জানলাম। এবার চলে যাবো আমরা 71 পাতা থেকে পরের পাতাতে গিয়ে দেখবো যে একটুখানি একটা পয়েন্টস রয়েছে, এটা হয়ে কিন্তু শেষ হয়ে যাবে। এই পয়েন্টসটা দেখো কি কি, অর্থাৎ ক্ষুদ্রভাবে হলেও আমরা কি করতে পারি। দেখো আমাদের কি করণীয়, যে আমরা এই পরিবেশ অবনমনের বিরুদ্ধে কি কি করতে পারি, এটা কিন্তু এখানকার প্রশ্ন। অর্থাৎ নিজের স্কুল বাড়ির চারপাশ পরিষ্কার রাখো, স্কুল বাড়ির রাস্তার ধারে গাছ লাগাও, এই এলাকায় সবুজায়নের উন্নয়ন আন্দোলনে গড়ে তোলো। 2 নম্বর পয়েন্ট দেখো, যে বিদ্যুৎ, জল প্রভৃতি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। দেখো এই সব সম্পদ যাতে অপচয় না হয়, অর্থাৎ আমরা যাতে এইসব অপচয় না করি। যেমন দেখো আমরা কি করি, আমরা যখন স্নান করতে ঢুকি তখন কিন্তু আমাদের একটু মনেই থাকে না যে কতক্ষণ ঢুকেছি আর কত জল আমরা এখানে নষ্ট করে ফেলছি, অর্থাৎ অপচয় করে ফেলছি। তো দেখো রেফ্রিজারেটরে এসি প্রভৃতি ইলেকট্রনিক্স যন্ত্র, ক্রিম, সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রী যতটা সম্ভব কম ব্যবহার করা যায়। খনিজ তেল বা কাঠ পোড়ানো কম করো। অর্থাৎ রেফ্রিজারেটর, এসি প্রভৃতি ইলেকট্রনিক্স যন্ত্র এবং ক্রিম, সেন্ট প্রভৃতি প্রসাধনী সামগ্রী যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যেটা আমরা স্প্রে দিয়ে বেরোলাম, একদম সারা গা দিয়ে কি সুন্দর গন্ধ বেরোলো, কিন্তু এই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়লে এবং পরিবেশকে দূষিত করলো। এবার দেখো এখানে কিছু কিছু টুকরো খবর আছে, আবার তারও আরেকটা আছে, কম করতে হবে। বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে হবে, প্লাস্টিক, নাইলন প্রভৃতি পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে। এটা সম্পূর্ণরূপে বন্ধ করাটাই সেও আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে কিন্তু এটা করতে পারবো। মাঝে মাঝে স্কুল বাড়ির মাঝে মাঝে স্কুল নিজের এলাকার পরিবেশ সচেতনতার মূলক বিতর্ক, আলোচনা সভায়, মিছিল আয়োজন করে মানুষের সচেতনতা বাড়াতে হবে। তাহলে এইগুলো করতে হবে। এগুলো যদি করি তাহলে আমাদের কিন্তু পরিবেশ অবলম্বন ঠেকাতে পারবে। দেখো টুকরো খবর, দেখো যত্র ঘরবাড়ি আবর্জনার শোধ নিয়েছে প্রকৃতি। এবার দেখো মানুষের তৈরি বিপর্যয় শেষে 500, এ দেখো 5,000 প্রাণ, এ দেখো সবুজ অর্থনীতির পথে বিশ্ব। এই সমস্ত হেডিংগুলো, এইগুলো পেপারসগুলো সাধারণত পরিবেশের অবনমনের ক্ষেত্রে এগুলো লেখে। পরিবেশ পর্যটনের থাবা, দেশান্তরী হতে পারে বাঘ। তাহলে দেশান্তরী হতে পারে বাঘ মানে কি, এই বাঘ আমাদের পরিবেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাহলে এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু আমাদের হেডিংগুলো একটু জানতে হবে। হেডিংগুলো জানলে পরে কিন্তু আমাদের পরিবেশ অবনমন তো ঠেকানোই যাবে, আর মানুষকে সচেতন করে তোলা যাবে। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করো, সেই প্রশ্নগুলো কিন্তু আজকে শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে এসেছি। দেখো চ্যাপ্টার 7 পার্ট 1, এই চ্যাপ্টার 7 পার্ট 1 তোমাদের সামনে শেয়ার করবো, যে প্রশ্নগুলো সম্ভাব্য সেইগুলো। এবার দেখো আমি বলবো যে এখানে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে, তাই আমি বলবো এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা দেখো, সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ কেমন ছিল, অর্থাৎ যাযাবর গুহাবাসী ছিল। কোন আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো, অর্থাৎ চাকা আবিষ্কার। দেখো কোন শতাব্দীতে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, অর্থাৎ 19বিংশ শতাব্দী। দেখো তারপরে পরিবেশের অবনমন কি, অর্থাৎ পরিবেশের অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস করা, এটা পরিবেশের অবনমন। তারপর দেখো অবনমন কত প্রকার হয়, অবনমন 2 প্রকার হয়, একটা প্রকৃতি, একটা মনুষ্য সৃষ্ট। তারপর দেখো কয়েকটি প্রাকৃতিক অবনমনের নাম লেখো, যেমন হচ্ছে দেখো ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি। মানুষের কার্যাবলীর জন্য হয় এমন কতগুলি অবনমনের নাম লেখো, অর্থাৎ বন্যা, ধস, ভূমিকম্প, খরা, এগুলো কিন্তু মানুষের জন্যই হয়। তারপর চলে যাব পরের পাতাতে গিয়ে কতগুলো কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করবো। শেয়ার করার আগে একটা স্ক্রিনশট তুলে নাও, তাদের পড়তে তোমাদের সুবিধা হবে, অর্থাৎ সব কোশ্চেনের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এবার দেখো যে ভোপালের গ্যাস দুর্ঘটনা কবে ঘটা, 1948 সালে।
হ্যাঁ, এটাকে সরি 1984 সালে ঘটে। 9 নম্বর কাছ থেকে MIC এর পুরো নাম কি, অর্থাৎ মিথাইল আইসো সায়ানাইড এর পুরো নাম। 10 নম্বরে দেখো ইউনিসেফের চেরনোবিল ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা কবে ঘটে, 1986 সালে। তারপর দেখো জাপানে ফুকুশিয়ামায় পরমাণু দুর্ঘটনা কবে ঘটে, অর্থাৎ 2011 সালে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, পরিবেশ অবলম্বনের ফলে কোন কোন সমস্যা হয় তা তুমি তোমার নিজের ভাষায় লেখো। এটা তোমার আলোচনা করেছি, বইয়েরই দেখবা 69 পাতায় এটা কিন্তু উত্তরটা আছে। তারপরে দেখো যে অবনমন নিয়ন্ত্রণের উপকরণগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ 70 পাতায়, অর্থাৎ 69 থেকে 70 পাতাটা একটু দেখিয়ে দিয়ে তোমাদের সুবিধা হবে। একটা 69 পাতায়, একটা 70 পাতায়। এই 69 পাতায় এইটা, অর্থাৎ 69 পাতায় কি যে পরিবেশ অবনমনের ফল, এইটা এই যে 69 পাতায় এটা কিন্তু তোমরা পড়বে, এই যে এটা কিন্তু এর উপরে বেস করে যেটুকু আলোচনা করেছি এটা লিখবে। এবং 70 পাতায় এসে যেটা প্রশ্নটা হচ্ছে যে 70 পাতার প্রশ্নটা 70 পাতার প্রশ্ন দেখো, অবনমনের ফলে গেল অবনমন নিয়ন্ত্রণের উপকরণগুলি কি কি সংক্ষেপে আলোচনা করো 70 পাতায়। 70 পাতায় দেখো উপকরণগুলি কি কি, এগুলো কিন্তু আলোচনা করতে হবে। এই যে এখান থেকে এইটুকু আলোচনা করবে। আবার তারপরে দেখো যে কত সালে ব্রাজিলে পরিবেশ উন্নয়নের বিষয়ে সম্মেলন হয়েছিল, 1992 সালে। তারপর দেখো টিকা লেখো বই আর্থ সামিট, অর্থাৎ এটাকে 90 পেজ, এই 90 পেজ 70 পেজ 70 পেজ সরি 70 পেজ। দেখো এই যে 1992 সাল আর্থ সামিট, এটুকু লিখে দেবে, তাহলে কিন্তু পুরো নম্বরটা পেয়ে যাবে। তারপরে চলে আসবো যে টিকা লেখো আর্থ সামিট, টিকা লেখো স্থিতিশীল উন্নয়ন, এটাও কিন্তু সেই 70 পাতাতেই। সেটা দেখো স্থিতিশীল উন্নয়ন, এইটা স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ এই স্থিতিশীল উন্নয়নটা এখান থেকে লিখবো। তারপরে দেখো স্থিতিশীল উন্নয়ন এইটুকু লিখবো, এইটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। তারপরে দেখো পরের পাতায় চলে যাব, পরের পাতায় একটা স্ক্রিনশট তুলে নেবো। পরের পাতায় স্ক্রিনশট তুলে নিলে কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো আসার মতো এইটুকু কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। এখানে দেখো যে ভারতে প্রতি বছর পরিবেশ অবনমনের পরিমাণ কত, $80 বিলিয়ন, এটা ইম্পর্টেন্ট। ভারতে পরিবেশ অবনমনের ফলে ভারতের স্থান কততম, 126তম। তারপরে দেখো WHO এর পুরো নাম কি, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর G20 গোষ্ঠী দেশগুলির মধ্যে সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে কয়টি ভারতে অবস্থিত, 13টি ভারতে অবস্থিত। তারপর টিকা লেখো চিপকো আন্দোলন, এটা হচ্ছে পাতা হচ্ছে 71 পাতায় চলে যাব, চিপকো আন্দোলন। এখানে চলে এসে আমরা এই পাতাতে চলে এসে এখান থেকে কিন্তু পেয়ে যাব উত্তরটা, এই যে চিপকো আন্দোলন, এটুকু লিখবো। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলন হয়ে গেল। তারপরে দেখো চিপকো আন্দোলন, তারপরে হচ্ছে দেখো পরিবেশ অবনমনের বিরুদ্ধে আমরা কি কি করতে পারি, অথবা এই পরিবেশ অবনমন রক্ষায় আমাদের দায়িত্ব কি, পেজ অর্থাৎ 72 পেজে। এই 72 পেজে আমরা চলে যাব, 72 পেজে চলে গেলেই আমরা কিন্তু সেই উত্তরটা পেয়ে যাব। এর পরের পাতায় এই দেখো এই আমরা কি কি করতে পারি, অর্থাৎ ক্ষুদ্রভাবে হলেও আমাদের কি কি দায়িত্ব, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনগুলো এখান থেকে আজকে তোমাদের সামনে শেয়ার করলাম, এই কোশ্চেনগুলো দেখো এখান থেকে এটুকু লিখবে, এইটা কিন্তু স্ক্রিনশট তুলে নেওয়া, অবশ্য স্ক্রিনশট তুলে দেওয়ার দরকার নেই, যে এটা মনে রাখলেই হবে যে তোমরা সবার কাছে এই একই বই আছে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে আজকে শেয়ার করলাম, সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের থার্ড সামিটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা সবাই ভালো করেই পড়বে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও জানতে পারবে, উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।